হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12-এর ইউনিট 10 অর্থাৎ হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন এর শেষ পার্টে আমরা এসেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পলিহ্যালোজেন কম্পাউন্ডস। এবার পলিহ্যালোজেন কম্পাউন্ডসের মধ্যে বেসিক্যালি যে কম্পাউন্ডটাতে আমরা ফোকাস করবো, যেটাকে খুব ডিটেলে পড়বো, সেটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম ছাড়া বাদবাকি আর দু একটা কম্পাউন্ড আছে যেগুলো নিয়ে আমরা খুব ডিটেলে পড়বো না, একটা দুটো ইনফরমেশন খালি জেনে রাখবো, কারণ সেগুলো অ্যাজ সাচ খুব একটা ইম্পর্টেন্ট নয়। যদিও পরীক্ষায় কোয়েশ্চেন্স আসতেই পারে কারণ সিলেবাসে আছে এবং এসেওছে বিগত বছরে। যেমন ডিডিটি একটা খুবই গুরুত্বপূর্ণ কম্পাউন্ড। আমরা ক্লোরোফর্মের পরে ডিডিটি কী করে তৈরি করা হয়, বেসিক্যালি তার প্রিপারেশনের যে রিয়াকশনটা ওইটা পড়বো। আর তারপর মিথিলিন ক্লোরাইড থেকে কিছু কোয়েশ্চেন আসে যেগুলো হচ্ছে থিওরিটিক্যাল, মানে মিথিলিন ক্লোরাইডের কিছু সাইড এফেক্টস ইত্যাদি। 1 নম্বরের কোয়েশ্চেন উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে দু একবার এসেছে এর আগে। বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক আজকের ভিডিওতে সেটা হচ্ছে ক্লোরোফর্ম অর্থাৎ ট্রাইক্লোরোমিথেন। এবার ক্লোরোফর্মের প্রস্তুতি বা প্রিপারেশন যদি বলি, ক্লোরোফর্ম এখানে আমি লিখেই রেখেছি আগে থেকে। ক্লোরোফর্মের প্রস্তুতি তোমরা একটা ক্লাস 11-এ পড়েছো, সেটা হচ্ছে মিথেনের যখন আমরা হ্যালোজিনেশন বা ক্লোরিনেশন ঘটাই, সাপোজ ক্লোরিন আর এইচ নিউ যদি থাকে, তাহলে 3 ইকুইভ্যালেন্ট যদি আমরা ক্লোরিন ব্যবহার করি, অর্থাৎ পরপর 3টে স্টেপ যদি রিয়াকশন হয়, তাহলে ক্লোরোফর্ম তৈরি হয়। প্রথম স্টেপে এখান থেকে তৈরি হয় একটা এইচ চলে গিয়ে আর একটা সিএল আসে, মানে আমরা জানি এটা একটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। তো প্রথমে CH3Cl তৈরি হবে, তারপরে CH2Cl2 অ্যান্ড দেন CHCl3। 3 ইকুইভ্যালেন্ট দিলে আমরা CHCl3 অর্থাৎ ক্লোরোফর্ম পেয়ে গেলাম। আর যেটা মোস্ট কনভেনিয়েন্ট মেথড, যেটা খুব সচরাচর ল্যাবরেটরিতে ক্লোরোফর্ম তৈরি করার জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমরা ইথানল নিতে পারি, CH3CH2OH। কম্পাউন্ডের নাম আশা করি তোমরা জানো, আমি আর লিখছি না। যদি না জানো তাহলে পাশাপাশি লিখে নাও, ইথানল অথবা ইথানেল বা অ্যাসিটালডিহাইড অথবা CH3COCH3, অ্যাসিটোন বা প্রোপানোন যদি আমরা আইপিসি নাম বলি। আর অ্যাসিটালডিহাইডে আমরা জানি যে CHO মানে CRO এর মধ্যে ডাবল বন্ড থাকে। একটু ভেঙে দেখালাম। এবার এই তিনটের যে কোনো একটার সঙ্গে যদি আমি CaOCl2 রিয়াকশন করে, CaOCl2 মানে ব্লিচিং পাউডার, ঠিক আছে, দিস ইজ ব্লিচিং পাউডার, রিয়াকশন করালে এখান থেকে CHCl3 তৈরি হবে। এবং এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং এবং খুবই কী বলবো পরীক্ষার পারপাসেও আমাদের ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। এখন এখান থেকে কী করে তৈরি হয় সেটা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। মেকানিজম অ্যাজ সাচ দরকার নেই, কিন্তু স্টেপসগুলো দেখে রাখতে হবে, ঠিক আছে। তো আমরা একটু দেখি যে স্টেপসগুলো কী হয়। প্রথম কথা হচ্ছে CaOCl2 অর্থাৎ ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার অ্যাকোয়াস সলিউশনে তৈরি করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর ক্লোরিন। এই ক্লোরিনটা আমাদের খুব এখানে আর কি কাজে লাগে। ক্লোরিন আমরা জানি একটা খুবই ভালো অক্সিডাইজিং এজেন্ট বা খুবই ভালো একটা জারক পদার্থ। তো ক্লোরিন অ্যাকচুয়ালি কাজটা করে কী করে, যদি আমরা ইথানল থেকে শুরু করি CH3CH2OH, তাহলে ইথানলকে প্রথমে ক্লোরিন জারিত করবে। তোমরা নিশ্চয়ই জানো জারণ বা অক্সিডেশনকে আমরা থার্ড ব্র্যাকেটে এরকম ও দিয়ে সিম্বলাইজ করি, ও মানে অক্সিডেশন। তো ক্লোরিন দিলে কী হবে, প্রথমে ইথানল জারিত হয়ে ইথানল তৈরি করে দেবে। মানে এই যে ইথানল, জারিত হয়ে চলে আসবে কোথায়, ইথানলে। তাহলে আমরা যদি ইথানল থেকে শুরু করি রিয়াকশান, তাহলে এই স্টেপটা খালি দেখাবো না, বাদ বাকি সেম। তা এইবার সেকেন্ড স্টেপে ইথানল CH3CH ডাবল বন্ড ও এইটা এবার রিয়াকশান করবে ক্লোরিনের সঙ্গে। যখন ক্লোরিনের সঙ্গে রিয়াকশান করবে, তখন এই যে অ্যালডিহাইড গ্রুপ, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, CHO গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপের সাপেক্ষে আলফা কার্বনের যে 3টে হাইড্রোজেন আছে, তারা প্রতিস্থাপিত হবে 3টে ক্লোরিন দিয়ে। এবং আমরা লিখবো এরকম Cl3CCHO, ঠিক আছে। Cl3CCHO দেখতে এরকম হয়। আমি উপরটা একটু মুছছি। এটার একটা নামও আছে, Cl3CCHO একটা নাম হচ্ছে, সাধারণ নামের কথাই বলছি। দেখো 3টে Cl আর এই হচ্ছে CHO। এটা সাধারণ নাম হচ্ছে ক্লোরাল। নাম বললাম ক্লোরাল। তাহলে প্রথমে অ্যাসিটালডিহাইড থেকে তৈরি হয়ে যাবে ক্লোরাল, যদি অ্যাসিটালডিহাইড থেকে শুরু করি। আর যদি ইথানল থেকে শুরু করি, তাহলে ইথানল থেকে প্রথমে অ্যাসিটালডিহাইড দেন ক্লোরাল। পুরো কাজটাই কে করছে, পুরো অক্সিডেশনটাই কে ঘটাচ্ছে, ক্লোরিন। এইবার এর সঙ্গে রিয়াকশান করতে আসবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এর রিয়াকশানে তৈরি হবে ক্লোরোফর্ম আর তৈরি হবে HCOO2 অর্থাৎ ক্যালসিয়াম ফরমেট। ক্যালসিয়াম ফরমেটটা এখানে একটা সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। এবার আমরা তাহলে একবারই ইথানল এবং
অ্যাসিটালডিহাইড থেকে কী করে ব্লিচিং পাউডার কী করে ক্লোরোফর্ম তৈরি হয় সেটা দেখলাম। আর অ্যাসিটোন থেকেও সেম মেথড। অ্যাসিটোন যদি নিই আমরা হচ্ছে CH3COCH3, তাহলে অ্যাসিটোনের এই কিটোন গ্রুপের সাপেক্ষে যে কোনো একটা আলফা কার্বনে ওই একই ঘটনা ঘটবে। প্রথমে ক্লোরিন কী করবে, ক্লোরিন এসে ওই এইচগুলোকে সরিয়ে ক্লোরিন, 3টে ক্লোরিন রিপ্লেস হয়ে যাবে, 3টে হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাবে 3টে ক্লোরিন দিয়ে। নেক্সট এবারে আবারও ওই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে রিয়াকশান, ক্লোরোফর্ম তৈরি হবে। এইখানে সাইড প্রোডাক্টটা আলাদা হবে। এখানে যেমন এই যে এই পোর্শনটা থেকে আমাদের সাইড প্রোডাক্টটা এসেছিলো, HC≡O পোর্শনটা থেকে, তাহলে এখানে এই যে এই পোর্শনটা এই পোর্শনটা থেকে আমাদের সাইড প্রোডাক্টটা আসবে, কারণ এই CCl3 পোর্শনটা থেকে ক্লোরোফর্ম তৈরি হয়েছে। তাহলে এখান থেকে তৈরি হবে আমাদের CH3COO2Cl, অর্থাৎ ক্যালসিয়াম অ্যাসিটেট। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে ইথানল, অ্যাসিটালডিহাইড বা অ্যাসিটোন 3টে থেকেই আমাদের ক্লোরোফর্ম তৈরি হয় ব্লিচিং পাউডারের সঙ্গে রিয়াকশন করিয়ে। সাইড প্রোডাক্ট খালি অ্যাসিটোনের বেলা আলাদা হবে ক্যালসিয়াম অ্যাসিটেট, আর বাকি দুটোর সময় ক্যালসিয়াম ফর্মেট। এরপর ক্লোরোফর্মের রিয়াকশান, প্রথমটা হচ্ছে উইথ এয়ার মানে হচ্ছে অক্সিজেন। ক্লোরোফর্ম খুবই একটা হাইলি রিয়াক্টিভ একটা স্পিসিস। এটাকে সবসময় একটা কালো রঙের বোতলে ভালো করে এয়ার টাইট করে অন্ধকার জায়গায় রাখতে হয়, কারণ যে মুহূর্তে এটা বায়ুর সংস্পর্শে আসে সঙ্গে সঙ্গে বায়ুর সঙ্গে রিয়াকশান করে এবং একটা ফসজিন বলে একটা গ্যাস তৈরি করে, COCl2। ফসজিন গ্যাসের সংকেত হচ্ছে COCl2, ফসজিনটাকে যদি আমি এটাকে যদি আমি একটু সংকেতটা দেখাতে চাই, তাহলে এই হচ্ছে তার সংকেত। ফসজিন অত্যন্ত বিষাক্ত একটা গ্যাস। এবার ক্লোরোফর্মকে যে পারপাসে ইউজ করা হবে, আগে ব্যবহার করা হতো চেতনানাশক হিসেবে, বর্তমানে অবশ্য করা হয় না। স্টিল যে কারণে আমি ক্লোরোফর্মকে ব্যবহার করতে যাব, আমি যদি সেই ক্লোরোফর্ম স্যাম্পেলের মধ্যে দেখি যে ফসজিন রয়ে গেছে, তাহলে সেইটা হার্মফুল হবে। সেই কারণে যাতে ফসজিন তৈরি না হয়, সেই কারণে অর্থাৎ অক্সিজেনের সঙ্গে যাতে রিয়াকশান করতে না পারে, সেই কারণে একটা কালো রঙের ডার্ক কালারের কোনো বোতলে, কালো বা অন্য যে কোনো ডার্ক কালারের বোতলে এটাকে রেখে এয়ার টাইট করে অন্ধকার জায়গায় রাখা হয়, যাতে সূর্যালোকের সংস্পর্শেও না আসে। ঠিক আছে, সূর্যালোকটাও একটা ফ্যাক্টর, এখানে H লিখতে আমি ভুলে গেছি। এই হচ্ছে ব্যাপার। এবার এটা যদি হয়েও যায় বাই এনি চান্স, প্রিকশন নেওয়ার জন্য এটাও করা হয় যে পার্টিকুলার বোতলের মধ্যে রাখা হচ্ছে ক্লোরোফর্মটাকে, সেই বোতলে কয়েক ফোঁটা ইথানল মিশিয়ে দেওয়া হয়। ইথানল অর্থাৎ ETOH। এটা মিশালে কি হবে? মিশালে এটা হবে যে এটা হচ্ছে প্রিকশন, অর্থাৎ যদি কোনোভাবে বোতলের মধ্যে ফসজিন গ্যাস তৈরি হয়েও থাকে, সেই ফসজিন গ্যাসের যে বিষাক্ত যে ব্যাপারটা, সেইটাকে নিউট্রালাইজ করার জন্য ইথানল মেশানো হয়। কেন? কারণ ইথানলটা ওই ফসজিনের সঙ্গে রিয়াকশান করবে। রিয়াকশান করে এই যে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনিল গ্রুপের দুদিকে দুটো ক্লোরিন, এটা অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে যায় এই কম্পাউন্ডে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, CO আর দুদিকে দুটো OET গ্রুপ। কম্পাউন্ডের নাম হচ্ছে ডাইইথাইল কার্বনেট। মূলকের সংকেত তোমরা জানো নিশ্চয়ই, C আর 3টে O থাকে, CO3, তাই তো? CO3 যদি আমি 2- বলি, তাহলে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, CO3 2-। এবার এখানে ওই জিনিসটাই হচ্ছে যে এই মাইনাস গ্রুপ O- আর O- এদের সঙ্গে একটা করে ইথাইল জুড়ে গেছে, তাই জন্য এখানে যদি আমি ইথাইল লাগিয়ে দিই আর এখানে যদি ইথাইল দিই, তাহলে ডাইইথাইল কার্বনেট হয়ে গেল। এটাই হচ্ছে ডাইইথাইল কার্বনেট। রিয়াকশানটা কীভাবে হয়, মেকানিজম খুবই ইজি, দরকার যদিও লাগে না, তাও বলে দিচ্ছি একটুখানি। দেখো, ETOH যদি রিয়াকশান করে, তা আমরা জানি যে এখানে কার্বন ডেল্টা প্লাস আর এখানে অক্সিজেন ডেল্টা মাইনাস, CO গ্রুপটা পোলার গ্রুপ, তাহলে এখানে অক্সিজেন লোন পেয়ার দিয়ে অ্যাটাক করে এই গ্রুপটা খুলে যায়, যে তৈরি হয় Cl দিয়ে দিলাম, এখানে O- তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখানে ধরো OET তৈরি হয়ে গেল। OET প্রথমে ওটা প্লাস হবে, আর এখানে একটা হাইড্রোজেনও আছে ওর সঙ্গে, তারপর হাইড্রোজেনটা লস করে হাইড্রোজেন এই বন্ডের যে ইলেকট্রন পেয়ার সেটা নিয়ে H+ রিমুভ হয়ে গেল, আর একটা OETটা নিউট্রাল হয়ে গেল। আর এইদিকে O- আবার
এখানে ব্যাক করে আসে, অর্থাৎ সি ডাবল বন্ড ও মানে পাই বন্ডটা আবার তৈরি হয়ে যায়। যেহেতু ক্লোরিন খুব ভালো লিভিং গ্রুপ, ক্লোরিন এখান থেকে বাইরে বেরিয়ে চলে যায়। তাহলে তৈরি হয়ে গেলো দেখো সিএল সি, এটা ডাবল বন্ডও হয়ে গেল, আর এদিকে পড়ে থাকলো ওইটি, তাই তো। এই স্টেপটাই আরেকবার হয়, একই স্টেপ আরেকবার হয়, দিয়ে সেকেন্ড যে সিএলটা ওইটা প্রতিস্থাপিত হয়ে যায়, অর্থাৎ আরেকবার এখানে এটি ওইচ অ্যাটাক করে। ঠিক আছে, ফাইনালি আমরা ওইটি আর আমাদের এই যে প্রোডাক্ট এটা পেয়ে গেলাম। তাহলে 3টে পয়েন্ট কপি করো। প্রথম হচ্ছে ইন প্রেজেন্স অফ এয়ার অ্যান্ড সানলাইট ক্লোরোফর্ম স্লোলি অক্সিডাইজেস টু গিভ পয়জনাস গ্যাস ফসজিন। সেকেন্ড হচ্ছে ক্লোরোফর্ম ইজ স্টোরড ইন আ ডার্ক কালার্ড বটল টু প্রোটেক্ট ইট ফ্রম সানলাইট। আর থার্ড হচ্ছে আ স্মল অ্যামাউন্ট অফ ইথানল 0.6 থেকে 1% ইজ অ্যাডেড টু ক্লোরোফর্ম অ্যান্ড ইথানল রিয়াক্টস টু টক্সিক ফসজিন। ক্লোরোফর্ম স্যাম্পেলে মিশিয়ে দিলাম, ও টক্সিক ফসজিনের সঙ্গে রিয়াকশন করলো অ্যান্ড কনভার্ট ইট ইন্টু নন টক্সিক ডাইইথাইল কার্বনেট। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ফসজিন গ্যাসের আরেকটা নাম আছে, ফসজিন, অর এটাকে বলা হয় কার্বনিল ক্লোরাইড। কার্বনিল ক্লোরাইড ফসজিন গ্যাসের এটা হচ্ছে আরেকটা নাম। ঠিক আছে, আর বাস ঠিকই আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে সিএল মাইনাস বেরোলো এখান থেকে, আর এই যে এখান থেকে এইচ প্লাস বেরোলো, এটা জুড়ে গিয়ে একটা HCl মলিকিউল দিয়ে দেয়। ঠিক আছে, দরকার নেই এটা আস্তে তাও বলে রাখলাম। 2 নম্বর হচ্ছে উইথ বেস। বেসের সঙ্গে ক্লোরোফর্মের রিয়াকশন হয় OH মাইনাসের সঙ্গে। কীরকম দেখো, ধরো CH আর 3খানা Cl লিখলাম। এই রিয়াকশানটা তোমরা এর আগে পড়েছো, কোথায় পড়েছো নিজেরা একটু মনে করার চেষ্টা করবে। প্রথম কথা হচ্ছে বেসটা এসে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে এবং লোন পেয়ার মানে বন্ড পেয়ারগুলো ছেড়ে H প্লাস বেরিয়ে যায়, বন্ড পেয়ার রয়ে যায়। বন্ড পেয়ার রয়ে যায় মানে কার্বনের মাথায় একটা নেগেটিভ চার্জ চলে আসে। ঠিক আছে, অর্থাৎ আমরা পেয়ে গেলাম CCl3 নেগেটিভ একটা অ্যানায়ন, খুবই স্ট্রং একটা কার্বন আয়ন। কারণ এই নেগেটিভ চার্জগুলোর মানে কার্বনের যে নেগেটিভ চার্জ সেইটাকে প্রশমিত করার জন্য এখানে ক্লোরিনের স্ট্রং মাইনাস আই এফেক্ট কাজ করে। ঠিক আছে, ফলে চার্জ নিউট্রালাইজ হয়ে যায়, এটা খুবই একটা স্টেবল পজিশনে থাকে। যদিও এর পরবর্তী স্টেপে কি হয়, পরবর্তী স্টেপে এইখান থেকে ক্লোরিনটা বেরিয়ে চলে যায়, যে কোনো একটা ক্লোরিন লিভ করলে পরে আমরা পেয়ে যাই CCl2। ক্লোরিন যদি ইলেকট্রন পেয়ার নিয়ে চলে যায়, তাহলে কার্বনের মাথায় যে এক্সট্রা একটা ইলেকট্রন পেয়ার ছিল সেইটা নিউট্রালাইজ হয়ে গেল। সেই জন্য নেগেটিভলি চার্জড কার্বন এবার নিউট্রাল কার্বনে পরিণত হয়ে গেল। আমরা এটাকে বলি এবার এটার নাম হচ্ছে ডাইক্লোরো কার্বিন। ইন্টারেস্টিংলি, যেটা সবথেকে বেশি এখানে ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে যে এই যে CCl3 মাইনাস, এটা অ্যাকচুয়ালি এরকমও লিখতে পারি তো আমরা, CCl3 নেগেটিভ চার্জ। এইটা হচ্ছে কি বলবো, অ্যাক্টস অ্যাজ আ নিউক্লিওফাইল। নেগেটিভলি চার্জ যেহেতু ইলেকট্রন রিচ, সুতরাং একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তো ক্লোরোফর্ম কখনো নিউক্লিওফাইলের সোর্স হিসেবে কাজ করে। আবার যদি এইখানে চলে আসে, তাহলে এই ডাইক্লোরোকার্বিনটা অ্যাক্টস অ্যাজ আন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। খুবই ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশান আমরা পড়বো ডাইক্লোরোকার্বিনের, যেটা আমরা ফেনল চ্যাপ্টারে পড়ে থাকি অ্যাকচুয়ালি, রাইমার-টাইম্যান রিয়াকশান। তো সেখানে কি হয়, এই বেস এবং ক্লোরোফর্ম প্রথমে একটা রিয়াকশান করে ডাইক্লোরোকার্বিন তৈরি করে, সেইটা তারপর ফাইনালি রিয়াকশান করতে যায়। এইবার এই যে পুরো যে স্টেপসটা, এইটাকে আমরা এই পুরো রিয়াকশানটাকে আমরা বলি 1-1 এলিমিনেশন অর আলফা এলিমিনেশন। তোমরা রিয়াকশান মেকানিজম চ্যাপ্টারে এলিমিনেশন রিয়াকশান যখন পড়েছো, সেখানে শুরুতেই আমি এইটা বলেছিলাম যে আমরা বেসিক্যালি যে এলিমিনেশন রিয়াকশানগুলো ঘটাই, ধরো এখানে লিভিং গ্রুপ আছে আর এখানে একটা হাইড্রোজেন আছে। এবার যখন কোনো বেস যখন চলে আসে রিয়াকশান করতে, বেসটা এসে প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে আর এখানে ডাবল বন্ড তৈরি হয়, লিভিং গ্রুপ এখান থেকে বেরোয়। অর্থাৎ লিভিং গ্রুপ যে কার্বন থেকে বেরোচ্ছে সেটা যদি 1 নম্বর কার্বন হয়, তাহলে 2 নম্বর কার্বন থেকে হাইড্রোজেন অর্থাৎ প্রোটন বেরোবে। আমরা এই ধরনের এলিমিনেশনকে বলি 1-2 এলিমিনেশন। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই 1 নম্বর কার্বন থেকেই
লিভিং গ্রুপ বেরোচ্ছে যে সিএল, নেক্সট স্টেপে বেরোচ্ছে, আর প্রথম স্টেপে এইচ বেরোচ্ছে। তাহলে এইচ এবং লিভিং গ্রুপ, প্রোটন এবং লিভিং গ্রুপ একই কার্বন থেকে, 1 নম্বর কার্বন থেকেই লিভ করছে, তাই জন্য এটা হচ্ছে 1-1 এলিমিনেশন। আবার আলফা, আলফা কেন, এখানে যদি লিভিং গ্রুপটা যে কার্বনের সঙ্গে থাকে সেটা মেইন কার্বন আমাদের, সেই কারণে ওটাকেই আমরা 1 নম্বর বললাম। তো এটা যদি আলফা কার্বন হয় তাহলে এটা অবশ্যই বিটা কার্বন। এই জন্য আমরা যে এলিমিনেশনগুলো বেসিক্যালি পড়ে থাকি, E1, E2, E1CB, এগুলো সবই হচ্ছে বিটা এলিমিনেশন বা 1-2 এলিমিনেশন। সুতরাং এটা অবশ্যই আলফা এলিমিনেশন, মানে 1 নম্বর কার্বন যে কার্বনের লিভিং গ্রুপ সেই কার্বন থেকেই এইচ বেরোচ্ছে, তাই এটা আলফা এলিমিনেশন অর্থাৎ 1-1 এলিমিনেশন। তাহলে ক্লোরোফর্ম বেসের সঙ্গে রিয়াকশান করলে কী করে, 1-1 এলিমিনেশন রিয়াকশান দেয়। এবার হ্যাঁ, কখনো এরকম হয় যে যার সঙ্গে ও রিয়াকশান করতে যাচ্ছে সে যদি খুবই হাইলি রিয়াক্টিভ হয় এবং সে যদি খুব হাইলি ইলেকট্রোফিলিক হয়, তাহলে যে কোনো ইলেকট্রোফিলিক সাবস্টেন্স নিউক্লিওফাইলের সঙ্গে রিয়াকশন করতে চাইবে। তো সেই ক্ষেত্রে এই প্রথম স্টেপে এখানে এসেই মানে ডাইক্লোরোকার্বন তৈরি হওয়ার চান্স আর পায় না, এবার ওই পার্টিকুলার কম্পাউন্ডটাকে অ্যাটাক করে। একটা রিয়াকশন আমরা পড়বো এখানে সেই এরকম আর কি, যেখানে CCl3- রিয়াকশন করছে ক্লোরোফর্ম থেকে তৈরি হওয়ার পরে, সেটা হচ্ছে অ্যাসিটোনের সঙ্গে রিয়াকশন। অ্যাসিটোনের সঙ্গে যখন রিয়াকশন করবে CCl3- তখন আমরা ক্লোরিটোন বলে একটা কম্পাউন্ড পাই, আমরা দেখবো একটু পরে। তো যাই হোক, বেসিক ব্যাপারটা হচ্ছে এটাই যে বেসের সঙ্গে রিয়াকশন করে আইদার ও CCl3- তৈরি করবে নিউক্লিওফাইল এবং এখান থেকে ফার্দার রিয়াকশন হয়ে যাবে মূল সাবস্ট্রেটের সঙ্গে, অথবা ও যখন ডাইক্লোরোকার্বিন দেবে ডাইক্লোরোকার্বিনের সঙ্গে মূল সাবস্ট্রেটের যেমন ফেনল তার রিয়াকশন হবে। এবারে CCl3- যে আয়নটা, এইটা নিয়ে 2-4 কথা একটু বলার আছে। দেখো, তোমরা যদি VSEPR থিওরি পড়ে থাকো তোমরা নিশ্চয়ই জানবে যে এই যে একটা লোন পেয়ার তো রয়েছে, কার্বনের নেগেটিভ চার্জ মানে লোন পেয়ার রয়েছে। তো এইটা কীরকম স্ট্রাকচারটা, পিরামিডাল এবং কার্বন অ্যাটম হচ্ছে sp3, এইটা আমাদের অনুমান হবে। কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্যরকম। এখানে কি হয়, কার্বনের যে নেগেটিভ চার্জ সেইটাকে প্রশমিত করার জন্য এদের -I কাজ করছে। -I কাজ করার পরেও যেহেতু ক্লোরিন অ্যাটমগুলোর ভ্যাকেন্ট d অরবিটাল আছে, কার্বন কী করবে, তার এই নেগেটিভ চার্জটা ক্লোরিনের d অরবিটালে পাঠিয়ে দেবে। তাতে করে কী হবে, ওর স্টেবিলিটি আর একটু বাড়বে। তো দেখো এখান থেকে এরকম হবে যে Cl, এই Clটা লিখলাম, কার্বন, এদিকে একটা Cl, আর এইখানে ডাবল বন্ড লিখে দেবো, মানে একটা পাই বন্ড তৈরি হয়ে গেল, ভ্যাকেন্ট ডির সঙ্গে এখানে ওভারল্যাপ হয়ে গেল। তাহলে তাই যদি হয়, ক্লোরিন যদি ইলেকট্রন নেয় তাহলে এখানে ক্লোরিনটা ডেল্টা নেগেটিভ হয়ে যাবে, আর কার্বন তার নেগেটিভ চার্জ ছেড়ে দিল তো ওটা নিউট্রাল হয়ে যাবে। এখন এইরকম ঘটনা বাকি দুটো ক্লোরিনের সঙ্গে ঘটতে পারে, ঠিক আছে, 2 more RS, দুটো আরও RS তৈরি হতে পারে, এই দুটো ক্লোরিনের সঙ্গে একই ঘটনা ঘটতে পারে। তাহলে এখান থেকে আমরা যে RH-টা পাবো, রেজোনেন্স হাইব্রিড যেটা পাবো, সেটা ফাইনালি দেখতে হবে এরকম, ঠিক আছে, প্রত্যেকটায় 1.5 করে বন্ড এবং প্রত্যেকটা ক্লোরিন ডেল্টা নেগেটিভ। ইন্টারেস্টিংলি এবার কীরকম হয়ে গেল, এটা ট্রাইগোনাল প্ল্যানার হয়ে গেল শেপটা। বন্ড অ্যাঙ্গেল কত হয়ে গেল, বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়ে গেল। আর কি হয়ে গেল, কার্বন অ্যাটম হয়ে গেল sp2 তো হতেই হবে, কারণ রেজোনেন্স যখন হচ্ছে, রেজোনেন্স হতে গেলে সিস্টেমকে প্ল্যানার হতে হয়। এখন এই পিরামিডাল সিস্টেম প্ল্যানার হতে চাইবে, পিরামিডাল সিস্টেম রেজোনেন্সে আসার জন্য প্ল্যানার হয়ে যাবে, কারণ রেজোনেন্সে আসলে, প্ল্যানার হলে রেজোনেন্স হতে পারবে, রেজোনেন্স হলে পরে স্টেবিলিটি সিস্টেমের আরও বাড়বে। সুতরাং পরীক্ষায় যদি কোয়েশ্চেন্স আসে যে CCl3- এই অ্যানায়নটার মধ্যে বা কার্বন অ্যানটার মধ্যে কার্বন অ্যাটমের হাইব্রিডেশন স্টেট, তাহলে অ্যান্সার হবে sp2, ঠিক আছে। এই যে ব্যাক বন্ডিংটা হচ্ছে এর কারণটাই হচ্ছে যে ও চাইছে প্ল্যানার একটা ওরিয়েন্টেশন পেতে, প্ল্যানার একটা স্ট্রাকচার পেতে, যাতে করে রেজোনেন্সটা হয় এবং সিস্টেম আরও বেশি স্টেবিলাইজড হয়। এবার ক্লোরোফর্মের বাদবাকি সমস্ত রিয়াকশানসগুলোকে আমরা এখানে সামারাইজ করেছি। তো দেখো, প্রথমে অক্সিজেনের সঙ্গে রিয়াকশানটা আমরা একটু আগেই পড়লাম, এখানে ফসজিন বা কার্বনিল ক্লোরাইড তৈরি হবে। Cl2 সঙ্গে রিয়াকশান Cl2H, এটা মিথেনের যে ক্লোরিনেশন তারই 3rd to 4th স্টেপ, ওই পার্টিকুলার কেসটা। তা আমরা এটাকে কী বলবো, ক্লোরিনেশন রিয়াকশন বলতে পারবো ক্লোরোফর্মের, যে একটা ইট চলে গিয়ে আর একটা ক্লোরিন চলে আসছে, তো CCl4 তৈরি হবে, ঠিক আছে। এই দুটো রিয়াকশন আমরা অলরেডি আগে পড়ে রেখেছি। রিডাকশান, বিজারণ বিক্রিয়া, জিঙ্ক মানে মেটালের সাহায্যে বিজারণ হবে। এবার একবার অ্যাসিডিক মিডিয়ামে, একবার নিউট্রাল মিডিয়ামে, দুটো মিডিয়ামের মধ্যে রিয়াকশান হলে
তার রেজাল্ট আলাদা হয়। যখন আমরা অ্যাসিডিক মিডিয়ামে করছি তখন প্রোডাক্ট তৈরি হয় CH2Cl2, এটার নাম কি ডাইক্লোরোমিথেন বা মিথিলিন ক্লোরাইড। আমরা আচ্ছা লিখেই দিই এখানে নামটা, দিস ইজ মিথিলিন ক্লোরাইড। আর যদি আমরা নিউট্রাল মিডিয়ামে রিয়াকশন করি তাহলে রিয়াকশানটা আরেকটু মানে রিয়েজেন্টটা আরেকটু স্ট্রঙ্গার, তো আরও ফার্দার কী বলবো রিডাকশন হবে এবং আমরা এন্ড প্রোডাক্ট হিসেবে মিথেন পাবো। ঠিক আছে, মিথেন হিসাবে আমরা পেয়ে গেলাম এন্ড প্রোডাক্ট। তাহলে যখন ক্লোরোফর্মের রিডাকশান হচ্ছে, বিজারণ হচ্ছে, তখন নিউট্রাল মিডিয়ামে রিডাকশানটা অনেক স্ট্রং, মানে রিয়েজেন্ট অনেক স্ট্রং, ফলে আরও ফার্দার দুটো স্টেপ হয়ে যায়। আর যদি HCl ব্যবহার করা হয় তাহলে এখান থেকে একটাই স্টেপে রিডাকশান হয়, অর্থাৎ একটা ক্লোরিন চলে গিয়ে একটা H আসে, একবার ওয়ান স্টেপ রিয়াকশান। এখানে 3টে স্টেপে রিয়াকশান হয়ে যাচ্ছে। সিলভার ডাস্টের সঙ্গে যদি ক্লোরোফর্মকে আমরা হিট করাই তাহলে এখান থেকে অ্যাসিটিলিন তৈরি হয়। এটা নিশ্চয়ই তোমরা ক্লাস 11-এ অ্যাসিটিলিনের প্রিপারেশনে পড়েছিলে। খুব ইম্পর্ট্যান্ট এই পার্টিকুলার রিয়াকশানটা, Ag ডাস্টের সঙ্গে রিয়াকশানটা, কারণ এটা বিভিন্ন রকমের কনভার্সন করতে আমাদের কাজে লাগে। ঠিক আছে, সো দিস ইজ অ্যাসিটাইলিন বা অ্যাসিটিলিন যা বলবে। HNO3-র সঙ্গে রিয়াকশান করালে ক্লোরোফর্মের নাইট্রেশন ঘটে, এবং নাইট্রেশন মানে তুমি ভেবে রাখো বেনজিনের নাইট্রেশন মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, একদম ওরকম সিমিলার। ওখানে কী হয় আমরা দেখি বেনজিন বলা থেকে একটা H চলে যায়, তার পরিবর্তে ইলেকট্রোফাইল আসে। HNO3-তেও ইলেকট্রোফাইল কি NO2+, তাহলে এখান থেকে Hটা চলে যাবে, NO2+ চলে আসবে, তাহলে তৈরি হয়ে যাবে, আমরা এরকম লিখি Cl3C, Cl3C তার সঙ্গে H ছিল একটা, H চলে গিয়ে তার পরিবর্তে চলে আসবে NO2। এটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। ঠিক আছে, ক্লোরোপিক্রিনটা টিয়ার গ্যাস হিসেবে ব্যবহৃত হয়। আর এই যে অ্যাসিডনের সঙ্গে রিয়াকশন, এই সময় কী হবে একটু আগে বলছিলাম যে এখান থেকে CCl3- তৈরি হবে। CCl3- অ্যাজ এ নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করবে। ঠিক আছে, ওইটা ওপেন হয়ে যাবে, পাই বন্ড O- হয়ে যাবে, তারপর সেটা OH হয়ে যাবে। তো ফাইনালি আমরা প্রোডাক্টটা এরকম পাই, অ্যাসিটনের দুটো মিথাইল থাকলো, মাঝখানে Cটা, সেখান থেকে একদিকে OH হয়ে যাবে আর একদিকে CCl3- যে কিনা অ্যাটাক করেছিল। আমি রিয়াকশান মেকানিজম একটু পরে দেখিয়ে দিচ্ছি এই দুটো রিয়াকশানে। তো এই হচ্ছে, এটার নাম হচ্ছে ক্লোরিটোন। এটার নাম হচ্ছে ক্লোরিটোন। আচ্ছা, এইদিকে চলে আসি ফেনলের সঙ্গে রিয়াকশান, খুবই ইম্পর্টেন্ট। এটার নাম হচ্ছে রাইমার টাইম্যান রিয়াকশান। এই পার্টিকুলার রিয়াকশানটা আমরা ডিটেলে পড়বো কোথায়, ফেনল চ্যাপ্টারে। মেকানিজম আমরা তখন দেখবো, এখন আপাতত জাস্ট প্রোডাক্টটা লিখে রাখছি। তো ক্লোরোফর্ম এবং অ্যালকোহলিক KOH এবং তার সঙ্গে ফেনল, এদের রিয়াকশানে কি তৈরি হয়, ফেনলের অর্থ পজিশনে একটা CHO গ্রুপ আসে এবং ফেনলের প্যারা পজিশনে একটা CHO গ্রুপ আসে। এদের নাম কি হয়ে যায়, অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড। এটার নাম প্যারা হাইড্রক্সি বেনজালডিহাইড। এটার নামটা উপরে লিখছি, অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড। ঠিক আছে, অনেক সময় এটার নাম মানে সাধারণ নাম বলা হয় এরকম স্যালিস্যালডিহাইড। আর পাশেরটা এটা হচ্ছে প্যারাহাইড্রক্সি বেনজালডিহাইড। আচ্ছা, অ্যামিনের সঙ্গে প্রাইমারি অ্যামিনের সঙ্গে রিয়াকশন, প্রাইমারি অ্যামিনটা অ্যালিফ্যাটিক হতে পারে, প্রাইমারি অ্যামিনটা অ্যারোম্যাটিক হতে পারে, অর্থাৎ এটা অ্যানিলিন, এটা যে কোনো প্রাইমারি অ্যামিন, অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন। এদের সঙ্গে রিয়াকশানে তৈরি হয় RNC মানে হচ্ছে অ্যালকিল আইসোসায়ানাইড। সিমিলার এখান থেকেও হবে, বেনজিন বলয়ের উপরে NC, অর্থাৎ এটার নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড। এই দুটো রিয়াকশান একসঙ্গে এদেরকে বলা হয়, কোথায় লিখবো, এইখানটাতেই লিখে রাখি যে এই দুটো রিয়াকশানকে একসঙ্গে বলা হয় কার্বাইল অ্যামিন রিয়াকশান বা কার্বাইল অ্যামিন টেস্ট। ঠিক আছে, এই আইসোসায়ানাইডের একটা খুবই দুর্গন্ধযুক্ত একটা কম্পাউন্ড এটা তৈরি হয়। আচ্ছা, বেনজিনের সঙ্গে রিয়াকশানে এটা লিউইস অ্যাসিড, এই লিউইস অ্যাসিড প্রথমে রিয়াকশান করবে ক্লোরোফর্মের সঙ্গে এবং তারপরে সেখান থেকে একটা ইলেকট্রোফাইল তৈরি হবে। ফাইনালি এটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। ঠিক আছে, রিয়াকশানের ফলে তৈরি হবে CH Cl2+ ইলেকট্রোফাইল।
আমি মেকানিজমটা পরে দেখাচ্ছি। তো সেই CH Cl2+ সঙ্গে রিয়াকশান হয়ে যাবে বেনজিনের, মানে বেনজিন বলয়ের সঙ্গে প্রথমে আসবে CH Cl2, এরকম একটা কম্পাউন্ড প্রথমে ফার্স্ট স্টেপে তৈরি হবে। তো মানে ফাইনালি ব্যাপারটা এরকম হলো যে CH Cl3 ছিল, তো একটা ক্লোরিন চলে গেল, তার পরিবর্তে একটা বেনজিন বলয় এলো। তো এই রিয়াকশানটা আরও দুবার যদি কন্টিনিউ হয়, ঠিক আছে, দুটো স্টেপে যদি রিয়াকশানটা আবারও কন্টিনিউ হয়, তাহলে এই দুটো ক্লোরিন সেই দুটো স্টেপে আবার বেরিয়ে যাবে এবং প্রত্যেকবার একটা একটা করে ফিনাইল গ্রুপ চলে আসবে। তাহলে আমরা ফাইনালি পেয়ে যাব ফিনাইল গ্রুপ 3টে, PH3, তারপরে CH, অর্থাৎ ট্রাইফিনাইল মিথেন। এটাকে বলবো আমরা, কি বলবো, ট্রাইফিনাইল মিথেন, ঠিক আছে। আর ফাইনালি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি হিট করা হয় প্রচণ্ড, মানে কি বলবো, মানে ফোটানো হয়, যদি বয়েল করা হয়, তাহলে হাইড্রোলিসিস রিয়াকশান হয়। হওয়ার পরে এখান থেকে আমরা পাই HCOO-K+, মানে ফর্মিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট। এবং যদি ফার্দার এটাকে হাইড্রোলাইজ করি আমরা H3O+ দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব ফর্মিক অ্যাসিড, HCOOH, অর্থাৎ ফর্মিক অ্যাসিড। এখানে ব্র্যাকেটের নামটা লিখে রাখো, ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। এখন এই রিয়াকশানটা এবং এই রিয়াকশানটা কী করে হচ্ছে, এগুলো আমি আপাতত দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে মেকানিজম উইথ অ্যাসিটোন, মেকানিজমগুলো অ্যাজ সাচ পরীক্ষায় আমাদের মানে খুব বেশি একেবারে ইম্পর্টেন্ট তা নয়, দেখে রাখো একবার। তো কী হচ্ছে, অ্যাসিটোনের সঙ্গে যখন রিয়াকশান হয় তখন ক্লোরোফর্ম, অ্যাসিটোন থাকবে আর তার সঙ্গে বেসও থাকে রিয়াকশানের সময়। তো প্রথমে CCl3- তৈরি করে, এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। এবার এটা কার সঙ্গে রিয়াকশান করবে, অ্যাসিটোনের সঙ্গে, CH3 COCH3, এখানে অ্যাটাক করলো, এইটা বেরিয়ে গেল, ঠিক আছে। আর এই বেস যখন অ্যাটাক করে প্রথমে এখানে কী তৈরি করে, মানে এই রিয়াকশানটা একটু দেখিয়ে দিই, তাহলে ব্যাপারটা একটু বুঝতে সুবিধা হবে। যে বেস অ্যাকচুয়ালি এই হাইড্রোজেনটাকে, মানে প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে। বেস যদি এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে, তাহলে এখানে একটা H2O মলিকিউল তৈরি হবে, মানে এখানে একটা H2O মলিকিউল আছে আর কি, সিস্টেমে তৈরি হয়ে গেছে। তো এইবার CH3C আর এই যে O- আছে ওপরে, আর এখানে নিচে CCl3 এলো। এবার যে H2O মলিকিউল তৈরি হলো সেখান থেকে প্রোটোনেটেড হবে ওপরের O-টা, এবং ফাইনালি আমরা এখানে OH পেয়ে যাব। তাহলে এইভাবে আমাদের তৈরি হয়ে গেল ক্লোরিটোন। ক্লোরিটোন একটা হিপনোটিক ড্রাগ হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। আর একটা যেটা আমি বললাম উইথ HNO3, এখানে আমি বললাম যে নাইট্রেশন ঘটে, অর্থাৎ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মতন। তো কী হয় দেখো, এখানে এই হাইড্রোজেনটা রিপ্লেসড হবে, তো এই রিয়াকশান করবে তার সঙ্গে HNO3টাকে এইভাবে লেখা যায়, তো HNO3-তে প্রথমে এই অ্যাসিড বেস রিয়াকশান টাইপের হবে, একটা স্ট্রং অ্যাসিড HNO3 প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে নেবে, নিয়ে এখান থেকে Cl3C- তৈরি করে দেবে, আর এটা তৈরি হয়ে যাবে H2O+NO2। এই পার্টিকুলার স্পিসিসটা এবার এই ওয়াটার মলিকিউলটাকে লস করবে, করে এখান থেকে ইলেকট্রোফাইল NO2+ জেনারেট করবে। সেই NO2+ রিয়াকশান করবে কার সঙ্গে, CCl3- সঙ্গে। CCl3- এই NO2+কে অ্যাটাক করবে এবং তৈরি হয়ে যাবে ক্লোরোপিক্রিন। সো দিস ইজ ক্লোরোপিক্রিন, ঠিক আছে। আর একটা কী বললাম, বললাম উইথ বেনজিন আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড। একটা লুইস অ্যাসিড, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। তো কী হয় দেখো, ক্লোরোফর্ম প্রথমে, ক্লোরিনগুলো ইলেকট্রন রিচ, ওরা অ্যালুমিনিয়ামের যে ভ্যাকেন্ট অরবিটাল আছে সেখানে ইলেকট্রন ডোনেট করলো। তারপরে কি তৈরি হলো দেখো, HCCl এই বন্ডটা নিশ্চয়ই ভেঙে যাবে পরবর্তী সময়। প্রথমে AlCl4, অ্যালুমিনিয়াম আর Cl মাথায় প্লাস চার্জ আসবে, তারপর এই বন্ডটা ভেঙে ফাইনালি এখানটায় পজিটিভ চার্জ এসে গেল, আর AlCl4- তৈরি হয়ে গেল। এইটাই
আমাদের ইলেকট্রোফাইল হিসেবে আচরণ করবে। এবার বেনজিন যখন রিয়াকশান করতে আসবে তখন বেনজিনের সঙ্গে রিয়াকশান হবে কার, CH Cl2+। এবার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন যেরকম হয় সেরকম হবে। প্রথমে এখানে CH Cl2 এখানে প্লাস চার্জ হবে, তারপরে রেজোনেন্স সিগমা কমপ্লেক্স তৈরি হবে একটা। যাই হোক, পরবর্তী সময়ে আমরা দেখব যে এই পার্টিকুলার হাইড্রোজেনটা এখানে এসে আবার অ্যারোম্যাটিসিটি সিস্টেমে আবার ফিরে আসছে এবং CHCl2 তৈরি হচ্ছে। এটা প্রথম স্টেপ বলেছিলাম। এবারে কি ফাইনালি কি দেখা গেল যে CHCl3 ছিল, সেখানে CHCl2 হলো, একটা Cl চলে গিয়ে একটা বেনজিন বলা এলো। এই রিয়াকশানটা আরও দুবার ফার্দার হবে এবং ফাইনালি আরও দুটো Cl চলে যাবে এবং CH আর তার সঙ্গে দিকে 3টে বেনজিন বলয় থাকবে। আর লাস্ট যে রিয়াকশানটা আমি করেছিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে, ওটা অ্যাকচুয়ালি হাইড্রোলাইসিস রিয়াকশান। কীরকম হয়, CHCl3 হাইড্রোলাইসিস করলে কি হয়, KOH ডেল্টা হাইড্রোলিসিস করলে যেটা হয় সেটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশান হয়। 3টে ক্লোরিন চলে যাবে, তার পরিবর্তে 3টে OH গ্রুপ আসবে, OH। এবার আমরা জানি যে একটা পার্টিকুলার কার্বন অ্যাটমের উপরে 2 বা তার বেশি OH গ্রুপ আনস্টেবল, তবে এখান থেকে একটা ওয়াটার মলিকিউল লস হয়। একটা ওয়াটার মলিকিউল এখান থেকে বেরিয়ে যাবে, সাপোজ এই H2 বেরিয়ে চলে গেল, তাহলে পড়ে থাকবে কি HC, এখানে ডাবল বন্ডেড ও হয়ে যাবে আর এটা OH হয়ে যাবে। অ্যাকচুয়ালি OHটা আবার যেহেতু পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, OH না হয়ে এটা O-K+ হিসেবে অবস্থান করবে এবং তারপরে আমরা যদি আবার এটাকে হাইড্রোলাইজ করি তাহলে আমরা পেয়ে যাব ফর্মিক অ্যাসিড HCOOH। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ক্লোরোফর্মের যাবতীয় রিয়াকশানস। আচ্ছা, এবার ইউজেস অফ ক্লোরোফর্মের ব্যবহারগুলো। প্রথমটা হচ্ছে প্রোডাকশন অফ ফ্রেয়ন R22 আর রেফ্রিজারেন্ট। ফ্রেয়ন R22 যেটা কিনা একটা রেফ্রিজারেন্ট, অর্থাৎ এসি বা রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়, তো সেইটা তৈরি করতে ক্লোরোফর্ম লাগে। যদিও বর্তমানে R22 ব্যবহার করা হয় না এসিগুলোতে বা রেফ্রিজারেটরগুলোতে, R32 ব্যবহার করা হয়। ওটা হচ্ছে তোমার ওজোন লেয়ারকে ডিপ্লেট করে না এরকম। তো R22 ওজোন লেয়ারকে ক্ষতি করে, সেজন্য বর্তমানে ওটার ব্যবহার নেই, আর একেবারেই নেই আর কি। আর অ্যাজ এ ল্যাবরেটরি রিয়েজেন্ট ফর প্রিপারেশন অফ ক্লোরিটোন আর ক্লোরোপিক্রিন, আমরা একটু আগে দেখলাম যে ক্লোরিটোন হচ্ছে একটা হিপনোটিক ড্রাগ, ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। আর ক্লোরোপিক্রিন হচ্ছে টিয়ার গ্যাস, মানে কাঁদানে গ্যাস যাকে আমরা বলি, আর ইনসেকটিসাইড হিসেবে ব্যবহার করা হয়। আর সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয় ক্লোরোফর্মকে কাদের, ফ্যাট, আয়োডিন, মোম, রাবার, অ্যালকালয়েড বলে কিছু অর্গানিক কম্পাউন্ড হয়, একটা শ্রেণী আর কি ওরা, তো তাদের ডিজলভ করার জন্য ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। আর লাস্টলি অ্যাজ অ্যানাস্থেটিক ইন ওল্ড ডেজ, আগেকার দিনে অ্যানাস্থেটিক হিসাবে বা চেতনানাশক হিসাবে ব্যবহার করা হতো। এখন আরও বেটার কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল, তাই একে আর ব্যবহার করা হয় না, কারণ ফসজিন গ্যাসের বিষক্রিয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো এই হচ্ছে ক্লোরোফর্মের ব্যবহার। এরপর আমরা ক্লোরোফর্মের পরে আসছি ডিডিটি, অর্থাৎ ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। এই কম্পাউন্ডটাতে এটার একটাই মাত্র রিয়াকশান পড়তো, সেটা হচ্ছে এর প্রস্তুতি, এর প্রিপারেশনের যে রিয়াকশানটা, এটা তৈরি হয় ক্লোরোবেনজিন থেকে। ক্লোরোবেনজিনের রিয়াকশানের মধ্যেও বা হ্যালোয়ারিনের রিয়াকশানের মধ্যেও অনেকে এটাকে পড়ে, তো একটা পার্টিকুলার রিয়াকশান বলে এটাকে আমরা ওখানে কভার করিনি। তা 2 মোল লাগে ক্লোরোবেনজিন আর তার সঙ্গে Cl3CCHO, অর্থাৎ যেটার একটু আগে নাম বলেছিলাম ক্লোরালের সঙ্গে ক্লোরোবেনজিনের রিয়াকশান হয় কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে। এটা ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে এবং তৈরি হয় ডিডিটি। তা ডিডিটি স্ট্রাকচারটা ওইখানে আমি লিখলাম না, জায়গা শর্ট বলে। কী করে লিখবো দেখো, H2SO4 কী বললাম, ডিহাইড্রেটিং এজেন্ট, জলের মলিকিউলটাকে অ্যাবজর্ব করে। কীভাবে করে, আমরা ক্লোরোবেনজিনটাকে লিখছি এইভাবে, দেখো এইটা হচ্ছে ক্লোরোবেনজিনের ক্লোরিনের সাপেক্ষে প্যারা পজিশনের যে হাইড্রোজেনটা, সেইটাকে আমরা ফোকাস করছি। ঠিক আছে, এই দুটো হাইড্রোজেন অ্যাটম এবং তার সঙ্গে ক্লোরালের যে অ্যালডিহাইড গ্রুপের যে অক্সিজেনটা, এরা আর কি ওয়াটার মলিকিউল হিসাবে সিস্টেম থেকে বাইরে বেরিয়ে চলে যায়। ঠিক আছে, তো এরা যদি বাইরে বেরিয়ে চলে যায় তাহলে কি তৈরি হবে, এই যে সিটা, এর দুটো বন্ড ছিল অক্সিজেনের সঙ্গে, তা একটা বন্ড হয়ে যাবে
এখানে, আরেকটা বন্ড হয়ে যাবে এখানে, ঠিক আছে? দেখো Cl, আমরা এইভাবে দেখাই, এইভাবে, তাহলে সুবিধা হবে। এটা C, ঠিক আছে? এই দুটো বন্ড হয়ে গেল, CH, এটা CCl3, সো দিস ইজ DDT। ওকে, কপি করো। আচ্ছা, এরপর দেখো DDTর ইউজ, টক্সিক এফেক্টস আর এনভায়রনমেন্টাল এফেক্টস। এখন এইখানে তো বোঝানোর কিছু নেই, ফলে তোমরা ভিডিওটা পজ করো, এগুলো দেখে খাতায় লিখে নাও, পরে এগুলো মুখস্থ করতে হবে। এর পরবর্তী কম্পাউন্ড হচ্ছে আমাদের ডাইক্লোরোমিথেন অর্থাৎ CH2Cl2। এর কোনো কেমিক্যাল রিয়াকশন সেই অর্থে আমাদের ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্রই কতগুলো ইউজ আর কতগুলো ফিজিওলজিক্যাল এফেক্ট অর্থাৎ শারীরবৃত্তীয় কিছু এফেক্ট বা সমস্যা কী তৈরি করে সেই সংক্রান্ত। এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট তোমরা ভিডিওটা পজ করো এবং এগুলো লিখে নাও খাতায়। এখানে যদি তোমাকে মিথিলিন ক্লোরাইডের যদি কী বলবো প্রস্তুতি বা রিয়াকশন যদি পড়তেই হয়, তাহলে একটা রিয়াকশন এবং একটা প্রস্তুতি আমরা অলরেডি পড়েছি। সেটা হচ্ছে দেখো, মিথেন থেকে যদি 2 ইকুইভ্যালেন্ট ক্লোরিন আমরা দিই Cl2H9 মানে হ্যালোজেনেশন, সেক্ষেত্রে এটা তৈরি হয়। আর একটু আগে আমরা বললাম ক্লোরোফর্মকে যদি আমরা রিডিউস করি উইথ ZnHCl, তাহলে এটা তৈরি হয়। এই হয়ে গেল প্রস্তুতি। আর রিয়াকশান যদি বলো যে এই কম্পাউন্ডটারই যদি আমরা আবার হ্যালোজেনেশন করি Cl2H9, সেক্ষেত্রে এখান থেকে আমরা পেতে পারি CCl3 বা CCl4। ঠিক আছে, কপি করো। তাহলে পলিহ্যালোজেন কম্পাউন্ডের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আরও 2-1টা কম্পাউন্ড থাকতে পারে, আয়োডোফর্ম, তারপরে ফ্রেয়ন্স, এগুলো অ্যাজ সাচ খুব একটা ইম্পর্টেন্ট নয়। আয়োডোফর্মের জাস্ট একটা রিয়াকশন আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লোরোফর্ম থেকে যেমন আমরা অ্যাসিটিলিন পেলাম, তেমনি আয়োডোফর্মও এক্স্যাক্ট সেম রিয়াকশান করালে অর্থাৎ সিলভার ডাস্ট দিয়ে হিট করলে ও তৈরি করতে পারে হচ্ছে অ্যাসিটিলিন। আর আয়োডোফর্মের যে তৈরি হওয়াটা সেটা আমরা ডিটেলে পড়বো কার্বনিল কম্পাউন্ড চ্যাপ্টারে। ওখানে আমরা আয়োডোফর্ম রিয়াকশান বলেই একটা রিয়াকশন পড়বো যেখানে আয়োডোফর্ম তৈরি হবে। তা ডিটেলে ওই জন্য এখানে আমি আর আলোচনা করছি না, আমরা পলিহ্যালোজেন কম্পাউন্ড এখানেই কনক্লুড করলাম এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ইউনিট 10 অর্থাৎ হ্যালোঅ্যালকেন এবং হ্যালোঅ্যারিনস কমপ্লিট হলো। আশা করা যায় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা। পরবর্তী ভিডিওতে আমরা আসবো নতুন চ্যাপ্টার নিয়ে অর্থাৎ অ্যালকোহল, ফেনল এবং ইথার এই চ্যাপ্টার নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।